সম্মেলন শুরু করছি। খুব বেশি দেরি করিনি, আমরা সাংবাদিকদেরকে 11:30টায় সময় দিয়েছিলাম, কিন্তু আমরা নিজেদেরকে 11টার মধ্যে সমবেত করবার জন্য সবাইকে আমরা 11টার সময় আসতে বলেছিলাম। যাই হোক, আমরা মোটামুটি প্রায় সময়ের কাছাকাছি দিকে এসে শুরু করছি। আজকের বিষয়টা গত দুদিন ধরে বহু চর্চিত হয়েছে এবং মূল যে বিষয়, যে কৃষ্ণনাথ কলেজটা হঠাৎ হারিয়ে যাওয়া 2018 সালে, শুরুটা সেই সময় থেকে। তো এবার সেটা একটা দীর্ঘ সময়, 8 বছরের একটা লড়াই। কিভাবে লড়াইটা হলো সেটা বিস্তৃতভাবে আমাদের সম্পাদক দেবজ্যোতি বলবে। লড়াইয়ের কথাটা আমি বলবো না, আমি শুধু আজকে ধন্যবাদ জানাতে চাই। লড়াই তো 8 বছর করেছি, প্রতিদিনই দিনের পর দিন আলোচনা কীভাবে এগোনো যায়, আমাদের সীমিত সামর্থ্য নিয়ে ঠিক কোন পদ্ধতিতে এগোলে আমরা এটা বুঝিয়ে উঠতে পারবো আমাদের আবেগটাকে। আমাদের আবেগটা রাজ্যের শীর্ষস্তরে ছুঁয়ে দেওয়ার জন্য যা যা করার আমরা সেটাই করার চেষ্টা করেছি। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমার শুধু কিছু ধন্যবাদ জানানোর আছে, যে আজকে এই লড়াইটা 8 বছর ধরে যে মানুষগুলোকে না পেলে বা যে মানুষগুলোর সহায়তা না হলে আজকে হঠাৎ এই আমাদের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হতো না। প্রথমত বলি যে আমাদের প্রাক্তনী সেই সব মাস্টারমশাইদের কথা, যারা কেউ কেউ এখনো আছেন, আজকে আছেন আমাদের স্যার পার্থসখা বোস, আছেন দীপক বাগচি, পদ্মনব বাবু, রামজ্যোতি বাবু, বিশান বাবু, এরা সব আছেন। এছাড়াও 2018 সালে যখন হঠাৎ কলমের এক খোঁচায় কৃষ্ণনাথ কলেজটা হারিয়ে গেল, তখন ভীষণভাবে দুঃখ পেয়েছিলেন যারা সেই মানুষগুলো। বিশেষ করে একজনের কথা তো আমাদের বলতেই হবে, তিনি হচ্ছেন আমাদের এই প্রাক্তনীর প্রাণপুরুষ অধ্যাপক পূর্ণেন্দু সেন, বা আরও যারা ছিলেন, ডাক্তার এস.এন. কুণ্ডু বা ডাক্তার বাসুদেব চট্টোপাধ্যায়, সুজিত ভট্টাচার্য, এই যে আমাদের মাস্টারমশাইরা এবং ডাক্তারবাবু, এরা যারা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে এই প্রাক্তনীটাকে তৈরি করেছিলেন, হঠাৎই তারা একদিন দেখলেন যে তাদের এই সাধের কলেজটা, তাদের এই সাধের প্রাক্তনী কোথায় যেন হারিয়ে গেল। এবং তারপর থেকে দীর্ঘদিন আমরা নানাভাবে ভেবেছি যে কীভাবে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো, এটা যে ভুল হয়েছে প্রশাসনকে, রাজ্য সরকারকে বোঝাতে পারবো, এটা নিয়ে আমরা ভেবেছি। স্যাররা প্রতি মুহূর্তে পরামর্শ দিয়েছেন কীভাবে এগোনো উচিত, আমরা সেইভাবে এগোনোর চেষ্টা করেছি। হয়তো অনেক মাস্টারমশাই আছেন যারা আন্তরিকভাবে চেয়েছিলেন এই যুদ্ধটায় প্রাক্তনী জিতুক, হয়তো শারীরিক কারণে তারা সবসময় এই আন্দোলনে সেভাবে অংশ নিতে পারেননি, কিন্তু প্রতি মুহূর্তে তারা আমাদেরকে উৎসাহ দিয়ে গেছেন। শুধু উৎসাহ নয়, তারা পরামর্শ দিয়েছেন, বা তাদের পরামর্শেই কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। সেই কারণে আমি আমাদের এই প্রাক্তনীর সমস্ত মাস্টারমশাইদেরকে আমি আমাদের প্রাক্তনীর পক্ষ থেকে আবার আমাদের কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি। স্যার, আপনারা না থাকলে কিন্তু আমরা এই মনের বলটা পেতাম না, এবং এই মনের বল না পেলে আমরা কিন্তু আর এগিয়ে গিয়ে পৌঁছাতে পারতাম না। সেই জন্য আপনাদেরকে আবার প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানানোর মতো ঔদ্ধত্য আমার নেই। দ্বিতীয়ত, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাক্তনীদের, যারা এই দীর্ঘ 8 বছর ধরে আমাদের এই কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা মানসিকভাবে আমাদেরকে সহায়তা দিয়েছেন এবং অন্যান্য নানানভাবেই তারা আমাদেরকে আর্থিক দিক দিয়ে হোক, কায়িক পরিশ্রম করে হোক, আমরা আমাদের যাতে লক্ষ্যে পৌঁছাতে পারি তার জন্যে তারা আমাদের পাশে সবসময় থেকেছেন। সেই জন্যে প্রত্যেকটি প্রাক্তনীকে আমি বা আমরা আমাদের প্রাক্তনীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর আসে বাইরের বিষয়টা, মানে আমরা যাদের কাছ থেকে বিভিন্নভাবে সাহায্য পেয়েছি বা যারা আমাদের এই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে। প্রথমে আমি এই জেলার কথাই বলি। আমরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেও ঠিক প্রশাসনের শীর্ষস্তরে পৌঁছানোর একটা চেষ্টা করছিলাম। তো যাই হোক, যে কোনো কারণে হয়তো এটা আমাদের ব্যর্থতা। একসময় মনে হয়েছিল যে প্রশাসনের শীর্ষস্থানে পৌঁছানোটা খুব কঠিনতম কাজ, এবং আমরা সেটা কিছুতেই পৌঁছাতে পারছিলাম না। তো সেই উদ্দেশ্যে আমাদের তখন মনে হয়েছিল যে অন্তত আমরা আমাদের যিনি জেলা শাসক আছেন, তিনি একজন অত্যন্ত, এর আগে যিনি ছিলেন ডাক্তার রাজশ্রী মিত্র, একটু শিক্ষা জগতেরই মানুষ বলে জানতাম,
তো আমাদের মনে হলো যে এই মানুষটার সাথে আমরা একবার দেখা করতে পারি, ওনাকে আমাদের আবেগের কথাটা বলতে পারি, আমাদের যন্ত্রণার কথা ওনাকে বলতে পারি। তো দেখা যাক যদি প্রশাসনিক কর্তা তার মাধ্যমে যদি কিছুটা এগিয়ে আমরা তো রাস্তাটা তৈরি করতে পারি। তো আমরা গিয়েছিলাম, ওনার সাথে দেখা করেছিলাম এবং আমাদের এই সাক্ষাৎকারের ব্যবস্থাটা করে দিয়েছিল আমাদেরই প্রাক্তনী অসীম কুমার রায়। তাকে আর ধন্যবাদ দেব না, আমাদেরই কর্মী করেছিল। আমি শুধু বলবো আমাদের সেই সময়েও আমাদের পার্থ সখা বোস, তিনি কিন্তু যখনই আমরা যে কোনো সময় এই ধরনের কাজে ডেকেছি উনি কিন্তু অসুবিধা থাকলেও থেকেছেন। এবং সেদিন জেলা শাসকের সাথে আমাদের এই সাক্ষাৎকার এবং আমাদের বক্তব্য, আমাদের বেদনা, আমাদের আবেগের কথাটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সেদিনের প্রধান মাধ্যম ছিলেন আমাদের অধ্যাপক পার্থ সখা বোস। স্যারকে আবার প্রণাম জানাই যে আমরা মনে হয় সেদিন জেলা শাসকের কাছে ঠিকঠাক আমাদের আবেগটাকে পৌঁছে দিতে পেরেছিলাম। এবং আমাদের ভালো লেগেছিল যে জেলা শাসক অত্যন্ত সহমর্মিতার সাথে আমাদের কথাবার্তা শুনেছিলেন এবং আমাদের তখন মনে হয়েছিল যে আমাদের এই বার্তাটা হয়তো প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে যাবে। তো যাই হোক, তারপর আমরা কিছুদিন বুঝিনি পৌঁছেছিল কি পৌঁছায়নি। ধরেই নিতে হবে যে এইসব বহু মানুষের আবেগটা আমরা যেভাবে পৌঁছে দিতে চেয়েছিলাম হয়তো জেলা শাসকের সাথে আমাদের এই সাক্ষাৎকারটা সেই লক্ষ্যে পৌঁছাতে আমাদের অনেকটা সাহায্য করেছে। এরপরে যেটা আমরা জেলা শাসকের পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে একটা বৈঠক করার। সত্যি কথা বলতে রাজ্যের একদম শীর্ষস্তরে পৌঁছানোর মতো কোনো রাস্তা আমরা খুঁজে পাইনি। তো শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন আমাদেরই প্রাক্তনী অমিতাভ চক্রবর্তী, যিনি আমাদের শিক্ষক মিহির দত্তের জামাতা। তিনি কলকাতা থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে আমাদের একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিলেন। সেখানে আমরা বিগত 8 বছরের বা 7 বছরের আমাদের যা যা কর্মকাণ্ড এবং আমাদের যা বক্তব্য, সেই বক্তব্য তৈরি করে একটা ফাইল তৈরি করে দেবজ্যোতি এই কাজটা করেছিল। দেবজ্যোতি এই কাজগুলো সবটাই করে। তো দেবজ্যোতি এগুলো সমস্ত ব্যবস্থা করে আমাদের একটা টিম বহরমপুর থেকে কলকাতায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে দেখা করতে গিয়েছিল এবং সেই টিমের মধ্যে কলকাতা থেকে ছিলেন আমাদের অনেক বরিষ্ঠ প্রাক্তনী এবং যারা অত্যন্ত স্বনামধন্য, কলকাতাতেও অত্যন্ত স্বনামধন্য। তার মধ্যে খুব দুঃখের ব্যাপার যে আজকে আমরা একটা ফলে পৌঁছাতে পারলাম, কিন্তু সেই মানুষটা আজকে আর নেই এটা জেনে যাওয়ার জন্যে। মলয় সেনগুপ্ত, সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, সেদিন আমাদের এই ডেলিগেশন নেতৃত্ব দিয়েছিলেন মলয় সেনগুপ্ত, সিকিম হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। ডক্টর দুলাল মুখার্জি, ডক্টর বৃন্দাবন রানো, অর্থাৎ কলকাতার অত্যন্ত প্রথিতযশা শিক্ষাবিদরা ছিলেন সেদিন কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনী হিসাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে এই বৈঠকে। এবং কোনো একটা কারণবশত আমি যেতে পারিনি। আমাদের দলে আমাদের সম্পাদক দেবজ্যোতি বিশ্বাস, কোষাধ্যক্ষ দেবাশিস সেনগুপ্ত, মিতাভ্র ধরগুপ্ত, এরা এখান থেকে বহরমপুর থেকে এরা গিয়েছিল এ প্রতিনিধি দলে। তো সেইখানে আমরা যেটা জানতে পেরেছিলাম এবং দেখেছিলাম যে শিক্ষামন্ত্রী নিজেও এই বিষয়টায় খুব ব্যথিত যে মুর্শিদাবাদে কৃষ্ণনাথ কলেজে কৃষ্ণনাথের অস্তিত্বটা থাকবে না, এটা উনিও মন থেকে মেনে নিতে পারেননি। তো উনি যেটা বলেছিলেন যে উনি মুখ্যমন্ত্রীর সাথেও একটা বৈঠক করার কথা আমাদেরকে বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার মধ্যেই মলয় সেনগুপ্তর দেহান্তরিত হওয়ার ফলে এই উদ্যোগটা আমাদের ভাটা পড়ে যায়। কিন্তু আমরা যেটুকু জানতে পারি যে শিক্ষামন্ত্রী নিজে এ বিষয়ে একটা অত্যন্ত শক্তিশালী নোটশিট করেই মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন যে এটা হওয়া ঠিক হচ্ছে না, যে কৃষ্ণনাথ কলেজ থেকে কৃষ্ণনাথের অস্তিত্বটাই হারিয়ে যাবে, এটা উনিও মানেননি বা উনি মেনে নিতে চাননি। এবং সেটা আমাদের প্রতিনিধি দলকে অত্যন্ত স্পষ্টভাবেই বলেছেন। যেটা আমি প্রতিনিধি দলের কাছ থেকে শুনেছি যে তাদের কারোর কাছে কোনো আর্গুমেন্ট করার কোনো প্রয়োজনই হয়নি, কারণ আমাদের বক্তব্যটাই শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিলেন। এই পর্যন্ত আমরা যাওয়ার পর এবার কিছুদিন তো আর কোনো রকম আমরা কোনো রেজাল্ট পাইনি বা আমরা কিছু জানতে পারিনি। হঠাৎই আমরা মাত্র 3 দিন আগে আমাদের কাছে 3-4 দিন আগে আমাদের কাছে খবর এলো যে না, এবার একটা চিন্তাভাবনা নতুন করে শুরু হচ্ছে যে আমাদের কলেজের নামটা পরিবর্তিত করে দেওয়া হবে, কৃষ্ণনাথের নামটা তাতে ইনক্লুড করা হবে। এবং সেটা গতকাল বিধানসভায় সেই বিলটি পাস হয়েছে। সেই জন্য আমরা প্রাক্তনীর পক্ষ থেকে প্রথমত যিনি সর্বোচ্চ আমাদের প্রশাসনিক কর্তা মুখ্যমন্ত্রী, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি শিক্ষামন্ত্রীকে, যিনি সেদিন আমাদের বৈঠকে আমাদের বিষয়টিকে নিয়ে অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছিলেন এবং আমাদেরকে জানিয়েছিলেন
যে তিনি এইটা নিয়ে যতদূর সম্ভব, তার পক্ষে যতদূর সম্ভব হবে তিনি এই ব্যাপারটা দেখবেন। এবং আজ যখন এটা ফলপ্রসূ হয়েছে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি, সুতরাং আমরা ধরতেই পারি যে শিক্ষামন্ত্রীর একটা অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা আছে। তো আমরা প্রাক্তনীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকেও আমরা আমাদের কৃতজ্ঞতা, আমাদের অভিনন্দন তাকে জানাচ্ছি। এবং আমরা খুব খুশি, এটা আমাদের খুব আনন্দের দিন। 8 বছরের লড়াইটা আমাদের শেষ হয়েছে, আমরা আমাদের আবেগকে, আমাদের যন্ত্রণাটাকে রাজ্যের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে পেরেছি। আমি আর দীর্ঘায়িত করব না। এরপর প্রাক্তনীর সম্পাদক দেবজ্যোতি বিশ্বাস সম্মত যে আমাদের এই যে নামটা পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন ছাড়াও একটা সমস্যার ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েটটা শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন ছিল। এখন ব্যাপার হচ্ছে সংশোধনী বিল এসছে এবং গেজেট নোটিফিকেশন হয়েছে, কারণ হয়নি এখনো, রাজ্যপালের সই হয়নি। এটা যতক্ষণ পর্যন্ত আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আমাদের মনে হয় না কোনো তর্ক বিতর্ক করা, মানে মনে হয় না খুব একটা বাঞ্ছনীয় কাজ হবে, ঠিক কাজ হবে না। আগে গেজেট নোটিফিকেশন হোক, আমরা দেখি যে সংশোধনীতে কোন কোন বিষয়টা এসছে, দেখার পর আমরা আবার এগোবো। এমন তো না আমরা তো পিছাই না, 8 বছর পর তো একটা লক্ষ্যে পৌঁছেছি। আর আমার মনে হয় এই লক্ষ্যটা সবথেকে কঠিন লক্ষ্য ছিল। এইটাই যখন পৌঁছাতে পেরেছি, ওই সামান্য ত্রুটিগুলো, হয়তো এর মধ্যে এখন কিছু কিছু ত্রুটি রয়েছে, সে ত্রুটিগুলো আমরা আস্তে আস্তে আবার এগোবো, আবার কথা বলবো। এবং আমাদের তো একটা আবারও বিষয় আছে যে আমরা শিক্ষামন্ত্রীর সাথে আবার দেখা করব, আবার বৈঠক করব। আমাদের ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা তার কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে, সেটা আমরা করব। এবং নোটিফিকেশনটা হওয়ার পর আমাকে দেখি যে বিষয়টা কি আছে, থাকার পর আমরা এই বিষয়ে পরবর্তীভাবে কথা বলবো। তো ইতিহাসটা আমরা সবাই জানি, হিমাদ্রিরাও বললেন যে 2018 সালে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আইন পাশ হলো যেদিন, 27শে আগস্ট আমার যতদূর মনে পড়ে, তখনই বিশ্ববিদ্যালয়ের নাম ঠিক হয়নি। কিন্তু পরবর্তীতে যখন নাম ঠিক হলো দেখলাম সেটা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় করা হয়েছে, কৃষ্ণনাথের নামটা উঠে গেছে এবং 65 নম্বর ধারায় কলেজটা তুলে দেওয়ার কথা বলা হয়েছে সম্পূর্ণভাবে। সেইটা আমাদের প্রাক্তনীদের কাছে এবং আমার ধারণা মুর্শিদাবাদ জেলাবাসীর কাছেও, এবং যারা রাজা কৃষ্ণনাথকে চেনেন, জানেন, জেলার ইতিহাস বা ইতিহাস, শিক্ষার ইতিহাস সম্পর্কে জানেন, সবার কাছেই একটা ধাক্কা লেগেছিল। তো আমাদের প্রাক্তনী এই কলেজের, আমরা যারা পুরনো ছাত্রছাত্রী, মাস্টারমশাই, শিক্ষাকর্মী হিসাবে প্রাক্তনী আমরা এই কলেজের সাথে যুক্ত ছিলাম, তাদের সকলের কাছে এটা বেশ একটা মনে হলো যে এই প্রতিবাদটা প্রাক্তনীর কাছ থেকে আসা দরকার এবং সরকারকে বোঝানো দরকার যে ভুলটা কোথায় হয়েছে। ইউনিভার্সিটি করে সরকার খুব অভিনন্দনযোগ্য কাজ করেছে, এ নিয়ে আমাদের কোনো দ্বিমত ছিল না। কিন্তু ইউনিভার্সিটি কৃষ্ণনাথ কলেজকে ঘিরে হয়েছে, এটাও আমরা কৃষ্ণনাথ কলেজের ছাত্রছাত্রীরা আনন্দিত হয়েছে। কারণ আমাদের প্রাক্তনী যখন 2000 সাল থেকে প্রথম সভা করে, সেই সভাতে আমরা দেখেছি আমাদের বহু প্রাক্তনী আসতেন এবং তারা বলতেন যে এই 150 বছর প্রায় পুরনো কলেজ, এই কলেজটার একটা স্বয়ংশাসিত কলেজ অন্তত হওয়া দরকার এবং এটা বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করা দরকার। ইভেন 2017 সালে যখন ন্যাক ভিজিট হয় কলেজে, সেই সময় ন্যাকের পক্ষ থেকে যে প্রতিনিধিরা এসেছেন তারাও এইটাইকেই জন্য, এতদিনের কলেজ পড়ে আছে এখনো এটা একটা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে কেন, এটা মিনিমাম একটা ডিমড ইউনিভার্সিটি হওয়া বা একটা নিজের স্বয়ংশাসিত কলেজ হওয়া স্ট্যান্ডার্ডে ওঠেনি কেন, এটা কিন্তু তাদের একটা প্রশ্ন ছিল। যদিও ন্যাক আমাদের কলেজের পারফরমেন্স দেখে, আমাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের এ গ্রেডই দিয়েছিলেন। তো সেই কলেজটাকে ইউনিভার্সিটি করলো সরকার, সেটা আমাদের কাছে আনন্দের ব্যাপার। কিন্তু আনন্দটা উবে গেল যখন দেখলাম কৃষ্ণনাথ নামটাই থাকলো না। তখন একটা অস্তিত্বের সংকট, যে আমরা কোথায় পড়তাম, এই তো আমাদের ভবিষ্যৎ জেনারেশন নাতি নাতনিরা জিজ্ঞাসা করলে বলতেও পারবো না। তো আমরা সব এই 2018 সালে পরে 2019 সালে যখন প্রথম রিউনিয়ন হয় আমার মনে আছে, সেই সময় আমরা এইরকমই একটা সাংবাদিক সম্মেলন করে আমাদের সেই প্রতিবাদের ভাষাটা আমরা জানিয়েছিলাম এবং সরকারকে কিছু পরামর্শ দিয়েছিলাম। এই যে আমাদের ডকুমেন্টটা তারিখ আপনাদের দিয়েছে এবং চাইলে আরো নিতে পারে, এখানে এগুলো রয়েছে। এবং তারপরে 27শে মার্চ 2019 আমরা একটা কনভেনশন করি স্টুডেন্ট হেলথ হোমের সভাকক্ষে। সেই কনভেনশনে শুধু আমাদের কলেজের প্রাক্তনী নয়,
বহু এমন মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা কিন্তু আমাদের কলেজের প্রাক্তনী নন, এবং তারাও এক বাক্যে এই যে কৃষ্ণনাথ নামটা না থাকা এবং কলেজটা উঠে যাবে এই ভাবনা চিন্তার জায়গা থেকে তারা উদ্বিগ্ন এটা জানিয়েছিলেন, উদ্বেগ প্রকাশ করেছিলেন, এবং এর একটা সুরাহা হওয়া দরকার, নানাজন নানা রকম পরামর্শ দিয়েছিলেন। আমরা পার্থ চ্যাটার্জি তখন শিক্ষামন্ত্রী ছিলেন, আমরা তাকে চিঠি পাঠিয়েছিলাম যে আমরা এরকম মনে করছি যে কৃষ্ণনাথ নামটা বিশ্ববিদ্যালয়ের নামের সাথে যুক্ত থাকা উচিত এবং আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটার ব্যাপারে একটা বিধিবদ্ধ সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে দুরকম ইউনিভার্সিটি হয়, একদিকে আপনার প্রেসিডেন্সি, রবীন্দ্র ভারতীর মতো ইউনিভার্সিটি যাদের আন্ডারে কোনো কলেজ নেই, তারা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট দুটোই পড়ায়। আবার কলকাতা বর্ধমানের মতো ইউনিভার্সিটি যাদের আন্ডারে কলেজ আছে তারা কিন্তু কেবল পোস্ট গ্র্যাজুয়েট পড়ায়। এবং এই রূপান্তরের একটা চমৎকার দৃষ্টান্ত ছিল আমাদের কল্যাণী ইউনিভার্সিটি। যতদিন প্রায় একা একা ছিল, একটা দুটো কলেজ হয়তো ছিল, ততদিন সেই ইউজি পিজি দুটো কোর্সই পড়াতো। যেদিন থেকে নদিয়া মুর্শিদাবাদের কলেজগুলো যুক্ত হয়ে গেল, কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা বন্ধ হয়ে গেল। সেই আশঙ্কাটা আমাদের ছিল যে ভবিষ্যতে যদি মুর্শিদাবাদ জেলার অন্যান্য কলেজগুলো এই মুর্শিদাবাদ ইউনিভার্সিটির সাথে ট্যাগ হয়ে যায়, এর আন্ডারে চলে আসে, সেদিন এখানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা থাকবে কিনা। এখন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা নিয়ে শুধু নস্টালজিয়াটা বড় ব্যাপার না, এখানে আন্ডার গ্র্যাজুয়েটের ছেলে পড়ে কজন, 2000-2500 ছাত্র পড়ে। তো সেই ছাত্র আজ যদি হঠাৎ করে এখানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা বন্ধ হয়ে যায়, বিকল্প কোনো ব্যবস্থা না হলে, তাহলে সেই ছাত্র যাবে কোথায়? সুতরাং আমরা পড়তাম, এখনো থাকুক ব্যাপারটা এই পর্যায়ে, এটা একটা বাস্তব সমস্যা, আন্ডার গ্র্যাজুয়েটটা পড়াতেই হবে। সেই জন্য আমরা প্রাক্তনী খুব বিধিবদ্ধভাবে দুটো প্রস্তাব রেখেছিলাম। এক, কৃষ্ণনাথের নামটা ইউনিভার্সিটির সাথে যুক্ত করা হোক এবং এখানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স পড়াটা চালু থাকুক, প্রয়োজনে আইনের মধ্যে এই কথাটা লেখা থাকুক যে ভবিষ্যতে অন্য কলেজও এর আন্ডারে এলে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা ইউনিভার্সিটিতে পড়ানো হবে। আর এটা যদি না হয় তাহলে সরকার কৃষ্ণনাথ কলেজকে যেমন আছে রেখে দিয়ে তার নিজের মতো করে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি গড়ে তুলুক, এর যে কোনো একটা ফুলফিলমেন্ট আমরা চেয়েছিলাম। আমরা যেমন স্টুডেন্ট হেলথ কনভেনশনের কথা বললাম, এরপর আমরা 21-এর ভোটের আগে আমার মনে আছে গ্র্যান্ড হল ময়দানে আমরা একটা কনভেনশন করেছিলাম, প্রাণতোষ স্যারেরা সব ছিলেন, সেখানেও অনেকে ছিলেন যারা সরাসরি আমাদের কলেজে প্রাক্তনী নন। আমরা বুঝতে পারছিলাম বিভিন্ন সংবাদপত্রে যে সমস্ত চিঠিপত্র লেখা টেখা বেরোয়, এই যে অনল আবেদিন নেই আজ আমাদের মধ্যে, অনল আবেদিন প্রচুর লিখেছিল, আনন্দবাজারে ধারাবাহিক লিখেছিল, যে বিশান স্যার আছেন, উনি লিখতেন বিভিন্ন সংবাদপত্রে একটা জনমত গঠনের প্রচেষ্টা, এবং সেখান থেকে আমরা টের পেতাম যে কৃষ্ণনাথের নাম যুক্ত করা এবং কলেজটার অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে এই জেলার মানুষের একটা ভাবনা চিন্তা আছে, যদিও সেটা খুব স্বতঃস্ফূর্তভাবে সবসময় বেরিয়ে আসছে তা নয়। এই দিকটার প্রতি নজর রেখে আমরা ঠিক করেছিলাম যে অনেক রকম পরামর্শ ছিল কোন রাস্তায় চলবো, কিন্তু আমরা ঠিক করেছিলাম প্রধানত গণতান্ত্রিক রীতিনীতি মেনে আমরা সরকারের সাথে ডায়ালগটা চালিয়ে যাব, ক্রমশ আমাদের কথাগুলো সরকারের কাছে পৌঁছে দেব। সরকার যদি সেটাকে, আমরা এই বিশ্বাসটা আমাদের ছিল যে একদিন না একদিন সরকারকে আমরা এটা বোঝাতে পারবো। এই কিছুদিন আগেই আমাদের খুব পদাধিকারী, আমি নাম করছি না, তার সাথেও কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে বুঝলেন নামটা বোধহয় আর হবে না, থাকবে না, এখন কলেজটার অস্তিত্ব কি করে টেকায়। আমি বললাম দেখেন, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত কিছু বলি না আমরা, ইতিহাসের চাকা কোন দিকে কোন দিন কোন দিকে ঘোরে তা আমরা জানি না। নামটা তো পরিবর্তন হবে, কৃষ্ণনাথের নাম আসবে, এত বড় অন্যায় হবে না, এটা নিয়ে কিন্তু আমাদের বিশ্বাস খুব দৃঢ়। আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। সেই জন্য আমরা সংগঠনগতভাবে আইন আদালতের রাস্তা বা কোনো কনফ্রন্টেশনে যাইনি, আমরা খালি সরকারের সাথে কথা বলতে চেয়েছি, বারবার কথা বলতে চেয়েছি। এবং হিমাদ্রিদা বললো যে আমরা যখন ব্রাত্য বসুকে মিট করি, উনি আমাকে কিছু প্রায় বলতে দেননি, উনি বললেন যে আপনাদের সব কথাগুলো আমি জানি এবং আমি সমর্থন করি। কেন হয়েছিল, কিভাবে হয়েছিল সেটা আমি বলবো না, তখন আমি শিক্ষামন্ত্রী ছিলাম না, কিন্তু আপনাদের এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।
তো বুঝলাম যে সরকারের একটা স্তর অবধি তারাও কনভিন্স যে এই কৃষ্ণনাথের নামটা থাকা দরকার, এবং তারপরে সময় লাগলো, আরো 1-2 বছর লাগলো, কিন্তু আলটিমেটলি আমরা এখানে পৌঁছলাম। এখানে একটা কথা আমাকে অবশ্যই স্বীকার করতে হবে, কলেজ গভর্নিং বডি সেই সময় তারাও কিন্তু কৃষ্ণনাথের নাম যুক্ত করার জন্য, মৃণালবাবু তার প্রেসিডেন্ট ছিলেন তখন, কলেজ তখনও ছিল, এক্সিস্ট করছিল, সেই গভর্নিং বডির পক্ষ থেকেও চিঠি পাঠানো হয়েছিল এই নামের সাথে কৃষ্ণনাথের নাম যুক্ত করার বিষয়ে। এই সামগ্রিক যে আন্দোলন হয়েছে, আপনারা প্রেস খুব সাহায্য করেছে, প্রেস সবসময় খুব পজিটিভ খবর করেছে, বড় বড় প্রেস, ছোট ছোট যারা কাগজ লিখত, তো সব মিলিয়ে সকলের জয় এটা। কৃষ্ণনাথের নামটা যুক্ত করা মানে শুধু আমার কলেজ কৃষ্ণনাথ কলেজ ছিল তার নাম না, এটা একটা ইতিহাসের বিরাট ফাঁক তৈরি হয়ে গেল যদি কৃষ্ণনাথের নাম না থাকে। এবং বহরমপুরবাসী হিসাবে আমাদের কাছে, মুর্শিদাবাদ জেলাবাসী হিসাবে আমাদের কাছে এটা খুব লজ্জার জায়গা তৈরি হতো যে প্রেসিডেন্সি কলেজকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি না করে বেঙ্গল ইউনিভার্সিটি করলে দেখতাম গোটা বাংলা জুড়ে ঝড় উঠবে, যে প্রেসিডেন্সির নামটা তুলে দিল। তো আমরা সেই ঝড়টা তুলতে পারিনি, আমাদের দুর্বলতা ছিল, কিন্তু আলটিমেটলি সরকারকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, সরকার বুঝেছেন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। গণতান্ত্রিক ব্যবস্থার এইটাই সবচেয়ে বড় জায়গা যে সরকারের যদি কোনো পদক্ষেপে গণ্ডগোল থাকে, সরকার সেই পদক্ষেপের বিরুদ্ধে যদি কোনো মতামত আসে সেটাকে বিবেচনা করা এবং বিবেচনা করে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। সেক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে অন্তত সরকার গণতান্ত্রিকভাবে দেরিতে হলে উত্তীর্ণ হয়েছে। আমরা প্রাক্তনীর পক্ষ থেকে সরকারকে অশেষ ধন্যবাদ জানাই, এবং এতদিনে আমরা মনে করতে পারছি যে এই কলেজটা ছিল যেখানে আমি পড়তাম, আজকে সেটা ইউনিভার্সিটি হয়েছে, এটা আমার নিজেরই জায়গা, যেটা এতদিন আমরা মনে করতে পারতাম না। স্নিগ্ধাদি ওখানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের কথা বলেছেন, আমরা সেদিনও চেয়েছি, এখানে দেখবেন ব্রাত্য বসুকে যে স্মারকলিপি আমরা দিয়েছিলাম তাতেও আছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, আমরা সব সময় চালু থাকুক এটাই চাইব। তার জন্য প্রয়োজনে সরকারের কাছে যদি যেতে হয় আবার সেখানে আমরা যাব, সেখানে সরকারের কাছে আমরা আবারও আবেদন রাখবো। আমরা এটাও চাইবো, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি চালু হয়েছে 7-8 বছর হলো, কিন্তু পরিকাঠামো তো খুব তেমন কিছু উন্নতি হয়নি, সেই পরিকাঠামো তৈরি করার দিকে সরকার নজর দিক। বাস্তবে এটা যেন ডিগ্রির কাগজ দেওয়ার জায়গা না হয়, এর মাধ্যমে যেন এই জেলার মানুষ প্রকৃত শিক্ষায় উত্তীর্ণ হতে পারে, তার জন্য যে পরিকাঠামোর উন্নয়ন ঘটানো প্রয়োজন, মাস্টারমশাই নিয়োগ থেকে ল্যাবরেটরি লাইব্রেরি তৈরি করা, সেই বাবদ সরকার, অন্য অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো 1-2 ঘরে হয়তো চলে, এখানে আমাদের কলেজ এরিয়াটা বিরাট, এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যে জেলাবাসীর একটা বিরাট চাহিদা, সেটা একটা গড়ে উঠুক। সেজন্য প্রয়োজন হলে প্রাক্তনী সরকারের সাথে কথা বলতে প্রস্তুত আছে, আবারও প্রস্তুত আছে। যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চান, আমরা প্রাক্তনী সর্বতোভাবে তাকে সাহায্য করতে প্রস্তুত আছি, এবং নতুন করে সব কিছু গড়ে উঠছে। রানী স্বর্ণময়ীর নাম উপেক্ষিত থেকে গেছে অনেক দিনই, আমরা চাইব নতুন করে যখন সব কিছু তৈরি হচ্ছে তখন স্বর্ণময়ীর নামে ওই কলেজে কোনো ব্লক হোক বা কিছু একটা হোক। এই সব কাজে আমরা সব সময় প্রেসকে আমাদের পাশে পাবো। আমাদের মাস্টারমশাইরা আজকে খুবই একটা আনন্দের খবর আমি কাউকে জানাইনি, 94 বছর বয়স সুবল বাবু পলাশিতে থাকে, আজ সকালে ভোরবেলা উঠে উনি কাগজ পড়ে প্রথম ফোন করেছে, এবং উনি যে আনন্দ পেয়েছেন, একটা 94 বছর বয়সের বৃদ্ধ তার সমস্ত শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে ভোরবেলাতে উনি ফোন করেছে, মানে উনি মানসিক একটা তৃপ্তি পেয়েছেন, যে কষ্টটা ছিল সেই কষ্টটা দূর হয়েছে। এরকম বহু প্রাক্তনী আছেন। মলয় সেনগুপ্ত তো চলে গেছে, মলয় সেনগুপ্ত আপনারা জানেন একজন রাজ্যপাল ছিলেন এবং সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন দীর্ঘকাল, কিন্তু এই মানুষটাকে যখন বলেছি স্যার কালকে এই কাজটা করতে হবে, অমুক দিন ন্যাক আসবে, আপনাকে থাকতে হবে, মলয় সেনগুপ্ত চলে এসছে, অতএব তখন তার বয়স 85-86। ব্রাত্য বসুর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর তার সাথে দেখা করার সময় ছিল কতটুকু, আমাদের হাতে 36 ঘন্টা। মলয়বাবুকে বললাম যে আমাদের অন্যান্য হলে আমরা সাধারণ মানুষ কি করি, আচ্ছা দেখি ওই সময়টা যেতে পারবো কিনা, আমার তো ওষুধ খাওয়া থাকে না, আমি যাব। এবং উনি, আমরা বহরমপুর থেকে গিয়ে 3 জন আগে পৌঁছেছিলাম, কিন্তু কলকাতার মানুষদের মধ্যে উনি সবচেয়ে আগে এসেছেন। তো এই যে প্রাক্তনী, এই যে কলেজে দুলালবাবু এককভাবে প্রচুর, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে কেমিস্ট্রির অধ্যাপক,
তা এই দুলাল বাবু, তার শারীরিক প্রতিবন্ধকতা কথা কম, কিন্তু তার বয়স প্রচুর, তারও 90 বয়স। তিনিও প্রতি মুহূর্তে চেষ্টা করে গেছেন তার মতো করে, তার জায়গা থেকে। তো এই সমস্ত মানুষের ভালোবাসায় যে বাহাদুর আছে, বাহাদুরও বললো আজ খুব আনন্দের কথা, আমরা সকলেই খুব তৃপ্তি পেয়েছি। এবার বাকি অংশটা ভালোভাবে রান করুক, ইউনিভার্সিটিটা ভালোভাবে চলুক, এই ইউনিভার্সিটির নাম দিকে দিকে ছড়িয়ে যাক, আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সমস্যাটা যেন তৈরি না হয়, ছাত্রছাত্রীরা যেন ভর্তি থাকে, এবং চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাক্তনী কৃষ্ণনাথ কলেজ সবসময় তার সঙ্গে থাকবে, এই কথাটুকু বলে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে এখন ভাইস চ্যান্সেলরের দেখা হয়নি, আমরা আগামী সপ্তাহে ভাইস চ্যান্সেলরের অ্যাপয়েন্টমেন্ট চাইবো, আমরা ভাইস চ্যান্সেলরের দেখা করতে যাব। না না, আমরা এটা বলতে পারি না, কারণ আমরা তো ওনার সাথে এখনো দেখা করিনি। ওনার স্বতঃস্ফূর্ততা আছে কি নেই এইসব ব্যাপারগুলো তো এখন আসেই না, এই কারণে যে আমরা দেখাই করিনি। ইনফ্যাক্ট হচ্ছে যে এটা যখনই ভিসির আন্ডারে চলে যায় কলেজটা, আমরা প্রাক্তনী কিন্তু কলেজে আর আসিনি। এইবার আমরা আবার এলাম, যখন জানলাম কৃষ্ণনাথ এসছে আমরাও এসেছি। এবার ভিসির সাথে এক্ষেত্রে গ্যাপ যদি একটা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরও দায় আছে। আমরা আগামী সপ্তাহে যদি ভিসির সময় পাই তাহলে আমরা ভিসির সাথে দেখা করব। স্বর্ণময়ীর নামটা ইন্ট্যাক্ট করা হতো নামের সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে, এবং কৃষ্ণনাথ কলেজ যেমন ছিল তাকে যদি অটোনমাস করা যেত তাহলে কি আরো ভালো হতো না? এখন কৃষ্ণনাথের নামটা রাখতে গিয়ে 8টা বছর কেটে গেল। হ্যাঁ, নামটা রাখার ক্ষেত্রে একটা যৌক্তিকতা তো প্রথম থেকেই ছিল। কৃষ্ণনাথ কলেজ আপগ্রেড হলো কৃষ্ণনাথ ইউনিভার্সিটি, ঠিক আছে। যতগুলো কলেজ, ধরো রায়গঞ্জ কলেজ ইউনিভার্সিটি আপগ্রেড হয়েছে, নাম চেঞ্জ হয়নি। রেসিডেন্সি কলেজ আপগ্রেড হয়েছে, নাম চেঞ্জ হয়নি। কৃষ্ণনাথ কলেজ আপগ্রেড হয়ে কৃষ্ণনাথ ইউনিভার্সিটি হবে। এই জেলার শিক্ষা বিস্তারে এই কলেজের দাঁড়িয়ে থাকার ব্যাপারে স্বর্ণময়ীর ভূমিকা অবিস্মরণীয়। সেই ভূমিকার একটা স্বীকৃতি অবশ্যই আমরা নতুন বিশ্ববিদ্যালয় চাই, এবং কলেজ কৃষ্ণনাথ কলেজ থাকলেও চাইতেও বড় কথা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট কলেজ। তো আন্ডার গ্র্যাজুয়েট করছি, যেমন ধরো প্রেসিডেন্সি কলেজে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থে কেউ বলে যে প্রেসিডেন্সি কলেজটা উঠে গেল। এটা কি হচ্ছে, তার স্ট্যাটাস কি হবে, সেটা সরকার ভবিষ্যতে ঠিক করবে। কোথাও কি স্যার আজকে মনে হয় যে সেদিন যদি এই প্রপার্টি গোপনে তুলে দেওয়া না হতো সরকারের হাতে, তাহলে এই লড়াইটা করতে হতো না? যদি এই কলেজের প্রপার্টি গভর্নমেন্টের হাতে তুলে না দেওয়া হতো তাহলে এই লড়াইটা আপনাদের করতে হতো না? আসলে এই ব্যাপারগুলো না প্রাক্তনীর আয়ত্তাধীন নয়, পুরোটাই প্রশাসনিক ব্যাপার। সম্পত্তিটা তুলে দিয়েছেন জেলা শাসক, যদি তার অবশ্য সেটা অধিকারের মধ্যে পড়ে থাকে তিনি তুলে দিয়েছেন, সিদ্ধান্ত নেবে সরকার। এখানে তো আমরা আটকাতে পারবো না। আমাদের যখন মনে হয়েছে যে এটা আমাদের মূল চিন্তা ভাবনা বা ভাবধারা থেকে বেরিয়ে যাচ্ছে, প্রাক্তনী শুধু সেই জায়গাগুলোকেই ধরতে পারে বা সেই জায়গাগুলোকে নিয়ে বলতে পারে, কিন্তু কোনো প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছু প্রভাবিত করতে পারি না বা আমরা করার চেষ্টাও করব না। প্রশাসনিক ব্যাপারে আমাদের কোনো ভূমিকা থাকবে না, এটা প্রাক্তনী কিন্তু পরিষ্কার, প্রথম থেকে আমরা এটাই জেনে এসেছি। আমি একটু বিদ্যুতের এবং সকলের জন্য বলি, 1999-এর 8ই আগস্ট থেকে প্রাক্তনী রান করছে, এবং আজকে 2026। একবার কলেজে ভীষণ ভাঙচুর হয়, সেইবার আমরা একটা কনভেনশন করছি। আদারওয়াইজ কলেজ প্রশাসনের ব্যাপারে প্রাক্তনী কোনো দিন হস্তক্ষেপ করেনি আজ পর্যন্ত। একটা ভর্তির সুপারিশ করেনি, একটা পাসকে ফেল করিয়ে দাও বলেনি, একটা এই ছেলেটা আমাদের প্রাক্তনী একে কলেজে পার্ট টাইম টিচার করো বলেনি। এটা আমাদের ঘোষিত নীতি, আমাদের স্যারেরা সেইভাবেই চলেছেন, আমরাও সেইভাবেই চলি। এই সিদ্ধান্ত আমি সমর্থন করি বা না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রাক্তনীর প্ল্যাটফর্মে আমি বলি এ ব্যাপারে আমাদের কিছু করার নেই। এটা যেমন কোর্সে এগিয়েছে তার সমর্থন থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে, আমি ব্যক্তিগতভাবে অন্য জায়গায় অন্য রকম বলতে পারি, কিন্তু এই প্ল্যাটফর্ম অন্য জায়গা, আমরা প্রশাসনিক ব্যাপারে কখনো হস্তক্ষেপ করি না। এই নামের ক্ষেত্রে সবচেয়ে বেশি কৃতিত্ব কাকে দিচ্ছেন? নাম পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কৃতিত্ব প্রাক্তনী আর কাকে দিচ্ছে? দেখো, সত্যি কথা বলতে কি নামের পরিবর্তন, নামটা
কেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হয়েছিল, কারা সাজেস্ট করেছিলেন, এটা এখনো অজানা আমাদের কাছে। হ্যাঁ, আমরা যখন মানুষের কাছে গেলাম তখন সংখ্যাগরিষ্ঠ মানুষ এই যে সিদ্ধান্তটা নিলেন তারা অনেক ভেবেচিন্তে নিয়েছেন। তারা বেশিরভাগ মানুষই কিন্তু আমরা দেখলাম যে কৃষ্ণনাথের সাথে সহমত পোষণ করেন। হ্যাঁ, তাই কৃতিত্ব জেলাবাসী, কৃতিত্ব সব প্রাক্তনীদের, কৃতিত্ব কলেজ গভর্নিং বডিকেও আমি দেব যারা নামের পরিবর্তনের ব্যাপারে পিছিয়ে রাখিয়েছিলেন, কৃতিত্ব গণতন্ত্রের, যেটা বলবো।